হলিউডে লঞ্চ হওয়া ক্লাসিক সাইফাই সিরিজের রিবুট প্ল্যানেট রাইজ মুভিটি আজকের ভিডিওতে এক্সপ্লেইন করব। সিমিয়ান ফ্লু ভাইরাসের কারণে পৃথিবীর সভ্যতায় দারুণ পরিবর্তন এসেছে। মানুষের এবং বনমানুষের সম্পর্ক পুরোপুরি উল্টে গেছে। বনমানুষরা এখন পৃথিবীর প্রভু আর মানুষরা হয়ে উঠেছে সমাজের পরিত্যক্ত। একজন রহস্যময় মেয়ে নোহাই মানুষের জীবনে নতুন আশার আলো আনতে পারবে। কিংবদন্তি সম্রাট সিজার মারা গেছে, তাই হাজার হাজার বনমানুষ শেষ বিদায় জানাতে জড়ো হয়েছে। সিজারের নিচে কাঠ জ্বালানোর সাথে সাথে সব বনমানুষ সম্মান প্রদর্শন করতে তাদের হাত তুলে স্যালুট করল। একটি নবজাতক গরিলা কৌতূহল নিয়ে এই সব কিছু দেখছিল। এই নবজাতক গরিলা ভবিষ্যতে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। অনেক বছর পর নোহ বড় হয়ে উঠেছে এবং তার দুই ভালো বন্ধুর সাথে উঁচু ভবনে উঠছে। এই অভিযানে তাদের তিনজনকে একটি ঈগল নিয়ে আসতে হবে, যাতে খাবারের উৎস পায়। তারা তিনজন শহরের সবুজ গাছপালা ভরা পথ ধরে চলতে থাকে। এনায়া ঘটনাক্রমে ঝোপের মধ্যে পড়ে যায়, কিন্তু সে দ্রুত বেরিয়ে আসে। এইটা দেখে নোহ বিরক্ত হয়। এইভাবে তিনজন একটি ঈগলের বাসা খুঁজে পায়। মা ঈগল চলে যাওয়া যায়, তারা গিয়ে দেখে বাসাটিতে মাত্র 3টি ঈগলের ডিম আছে। উপজাতীয় নিয়ম অনুযায়ী সব ডিম একসাথে নেওয়া যায় না, তাই নোহ তার 2 অংশীদারকে ডিম নিতে দেয়, কারণ তারা তার চেয়ে আগে জন্মেছিল। এক মুহূর্ত ইতস্তত করার পর সুনা প্রথম ডিমটি তুলে নেয় এবং এনায়া দ্রুত অন্য ডিমটি তুলে নেয়। শেষ ডিমটির দিকে তাকিয়ে নোহ হতাশ হয়ে পড়ে। সুনা নোহকে সান্ত্বনা দেয়, কিন্তু নোহার জন্য একটি ঈগল পাওয়া তার যৌবনের প্রতীক। যদি তার নিজের একটি ঈগল না থাকে, তবে সে ভবিষ্যতে গোত্রে মাথা তুলতে পারবে না। তখন আকাশ জুড়ে একটি আর্তনাদ বেজে ওঠে। শব্দের দিকে তাকিয়ে নোহ আরেকটি ঈগলের বাসা খুঁজে পায়। তারা তৎক্ষণাৎ ঈগলের বাসার দিকে দৌড়ায়। একটি পাহাড় তাদের পথ বন্ধ করে দেয়। অতল পাহাড়ের দিকে তাকিয়ে 2 বন্ধু পিছিয়ে যায়। শুধু নোহ এগিয়ে আসে এবং ঈগলের বাসায় ওঠে। ঈগলের বাসায় ডিমের দিকে তাকিয়ে নোহ আনন্দিত হয়, কিন্তু ডিম নেওয়ার সাথে সাথে আকাশে একটি ঈগলের কান্না তাৎক্ষণিকভাবে তাকে সতর্ক কর। মা ঈগল ফিরে এসেছে। কাউকে তার সন্তান চুরি করতে দেখে মা ঈগল বিনা দ্বিধায় নোহকে আঘাত করে। নোহ ভারসাম্য হারিয়ে ঈগলের বাসা থেকে একটি নড়বড়ে প্ল্যাটফর্মে পড়ে। নোহ কঠোর সংগ্রাম করছিলেন, মসিন পৃষ্ঠটি দখল করার চেষ্টা করছিলেন, কিন্তু এটি অকেজো ছিল। 2 বন্ধু তার চারপাশে কিভাবে এটি মোকাবেলা করা যায় তা নিয়ে ভাবছিল, কিন্তু দেরি হয়ে যায়। আর্তনাদ করে নোহ অতল গহ্বরে পড়ে যায়। সুনা নোহকে ইস্পাতের তার ধরে বাতাসে কাঁপতে দেখে। নোহ ঈগল ডিমটি বের করে দেখায়। 3 জন লোক ঘোড়ার পিঠে চড়ে দূরে চলে যাচ্ছিল। সুনা আরও লোকজন দেখে। নোহ দেখে তার ঘোড়ার কম্বলটি নেই। আচমকা আওয়াজ 3 জনকে সতর্ক করে। আওয়াজের দিকে তাকিয়ে তারা অনামন্ত্রিত অতিথিকে খুঁজে পায়। সুনা বিনা দ্বিধায় দড়ি ছুড়ে দেয়। একটা চিৎকার শোনা যায়, আর অতিথি জঙ্গলের গভীরে দৌড়ে যায়। নোহ ও তার দল তারা করতে ঘন ঝোপের মধ্যে দিয়ে চলে যায়। একটি সুডঙ্গের সামনে নোহ এবং অন্য 2 জন থামে। এরনায়া ট্যাঙ্কের কাছে যায়। নোহ ও সুনা তাকে এসকর্ট করে। এরপর এরনায়া বলে এটি মানুষের গন্ধের মতো। কাছাকাছি মানুষ আছে শুনে নোহ সজাগভাবে পর্যবেক্ষণ করে। তিনি হতবাক হন, কেন মানুষ মরুভূমির উপত্যকা থেকে বানর অঞ্চলে আসবে। ভাবতে ভাবতে এরনায়া কম্বলটা তুলে নিয়ে দৌড়ে পালায়। ঘোড়ায় চড়ে গোত্রের দিকে ছুটে যায়। জন্মের পর থেকে তারা 3 জনই কখনো মানুষকে দেখেনি। তারা শুধুমাত্র উপজাতির প্রবীণদের থেকে শুনেছিল যে মানুষের সাথে বেশি যোগাযোগ না করতে, কারণ মানুষ গোপনীয়তা লুকিয়ে রাখে, যা বানরের জন্য ভালো নয়। দীর্ঘ যাত্রার পর তারা বাজপাখি গোত্রে ফিরে আসে। ছোট গরিলা তাদের ঈগলের ডিম দেখার জন্য চিৎকার করে। নোহ তার মায়ের কাছে গিয়ে সব বলে। মা তাকে বাবাকে জানানোর পরামর্শ দেন। নোহ তার বাবার সাথে দেখা করতে যায়, যিনি অন্যান্য গরিলাদের ঈগলের ডিম ফুটানোর জন্য বাসা তৈরি করতে শিখাচ্ছিলেন। ছেলেকে দেখে বৃদ্ধ বাবাও খুশি মুখে তাকে স্বাগত জানালেন। নোহ তার দুঃসাহসিক কাজ বলতে চেয়েছিল, কিন্তু সোনার ঈগল তাকে কপালে খোঁচা দেয়। সোনার ঈগল নোহের ক্ষমতাকে চিনতে পারেনি, তাই শত্রুতায় পূর্ণ ছিল। নোহ তার বাবাকে ইজিনফেং অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা বলল এবং ট্যাঙ্কটি বাবার হাতে দিল। বাবা মানুষের গন্ধ পেয়ে সজাগ হয়ে জিজ্ঞাসা করলেন, সে কোথায় ছিল। নোহ বলল যে সে বনে মানুষের সাথে দেখা করেছে এবং শুনেছে যে মানুষ তাদের উপজাতির অঞ্চলে প্রবেশ করেছে। বৃদ্ধ পিতা নোহকে শপথ গ্রহণের জন্য প্রস্তুত হতে বললেন এবং বাকিটা তার উপর ছেড়ে দিতে বললেন। নোহ অন্য প্রাচীনদের কথোপকথন শুনতে চেয়েছিল, কিন্তু অন্য গরিলা তাকে থামিয়ে দিল। নোহ বাইরের পাথরে বসে আজ যা ঘটেছে তা ভাবছিল। তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সে তার বাবার মতো ওস্তাদ বাজপাখি হতে পারবে কিনা। তার পিতার ঈগলগুলোও তাকে অবজ্ঞা করত। যোদ্ধাদের মানুষকে তাড়াতে দেখে নোহ আরও হতাশ হল, কারণ তাকে মূল্য দেওয়া হয়নি। রাতে নোহ মায়ের কাপড় শুকানোর আলনা মেরামত করতে গিয়ে হঠাৎ শব্দ শুনল।
কুড়েঘরে ঢুকে সে কোণে এক অনামন্ত্রিত অতিথিকে দেখতে পেল। মেয়েটি নোহকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল, আর নোহ তার পিছনে তাড়া করল। বাইরে এসে নোহ বুঝল কিছু ভুল হয়েছে। ঈগলের ডিম পরীক্ষা করে সে ফাটল দেখতে পেল, যা তাকে হতাশ করল। আগামীকাল ভ্রাতৃত্বের শপথ অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। নোহের সঙ্গীরা তাকে বাবাকে জানাতে বললেও নোহ আরেকটি ঈগলের ডিম খুঁজে বের করতে চাইল। তার দ্বিধতা দেখে সঙ্গীরা তাকে যেতে দিল। গভীর রাতে বনে বিভিন্ন প্রাণীর ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ হর্নের শব্দ নোহকে সতর্ক করল। শব্দের দিকে তাকিয়ে নোহ দেখল কেউ বৈদ্যুতিক লাঠি দিয়ে মারামারি করছে। কৌতূহল থেকে নোহ দৌড়ে গেল। ঘটনাস্থলে মুখোশ পরা গরিলার অবশিষ্টাংশ পড়েছিল। নোহ মুখোশ তুলতে চাইল, কিন্তু উপজাতীয় যোদ্ধা তাকে থামাল। যোদ্ধা তার শেষ শক্তি দিয়ে নোহকে জানায় যে অন্য গোত্রের গরিলাদের তাদের অস্তিত্বের কথা জানাতে হবে। কথা শেষ করার আগেই যোদ্ধা মারা যান। নোহ ক্ষতির মুখে দাঁড়িয়েছিল, যতক্ষণ না দূরের ঘোড়ার আওয়াজ তাকে জাগিয়ে তোলে। নোহ তাড়াহুড়ো করে পাশের ঝোপে গিয়ে মুখোশধারী গরিলাদের একটি বড় দলকে দেখতে পায়। নেতৃস্থানীয় গরিলা তার লোকদেরকে নোহের গোত্রের সন্ধান করতে নির্দেশ দেয়। নোহ ভয় পেয়ে শ্বাস নিতে সাহস পায় না। ঘোড়াটি হঠাৎ শব্দ করলে মুখোশধারী গরিলাদের দৃষ্টি আকর্ষিত হয়। নেতৃস্থানীয় গরিলা তার ঘোড়াকে বৈদ্যুতিক লাঠি দিয়ে আঘাত করে। বিশাল দলটি তাদের গোত্রের দিকে ছুটে যায়। নোহ মরিয়া হয়ে দৌড়াল, কিন্তু সময়মতো ফিরে আসতে পারল না। গোত্রে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে এবং কান্নার শব্দ শোনা যাচ্ছে। নোহ তার সঙ্গীর নাম চিৎকার করে দৌড়াল। আচমকা দড়ি তার সঙ্গীকে টেনে নিয়ে যায়। একের পর এক ছাদ ধসে পড়ে গোত্র ধ্বংস হয়ে যায়। দীর্ঘ রাতে নোহ তার বাধা সঙ্গীকে খুঁজে পায়। ঠিক যখন সে মুক্ত করতে যাচ্ছিল, মুখোশধারী গরিলা এসে বৈদ্যুতিক লাঠি দিয়ে নোহকে আঘাত করে। সৌভাগ্যক্রমে তার সঙ্গী মুখোশটি বন্ধ করার জন্য সময়মতো পদক্ষেপ নেয় এবং গরিলা নোহকে তার বাবার কাছে নিয়ে যায়। মুখোশধারী গরিলা সুইফট ঈগল গোত্রের সদস্যদের সামনে হত্যা করে উচ্চস্বরে চিৎকার করে, লং লিভ সিজার। তার দলের লোকরাও চিৎকার করে, সিজার দীর্ঘজীবী হোক। এরপর সুইফট ঈগল গোত্রের কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। নেতৃস্থানীয় গরিলা লক্ষ্য করে যে জালের মধ্যে এখনও একটি মাছ রয়েছে। নোহের বাবা তাকে সব ঈগল মুক্ত করতে বলেছিলেন। নোহ বাবার নির্দেশ মেনে সব ঈগল মুক্ত করে দিল। সে দেখল মুখোশধারী নেতা গরিলারা উপরে উঠছে। মুখোশধারী গরিলা বৈদ্যুতিক লাঠি সক্রিয় করে নোহের বাবাকে নতজানু হতে বাধ্য করে। তার বাবা, একজন প্রবীণ, কাঠের লাঠি নিয়ে কুস্তি করলেন, কিন্তু নেতার সাথে মিলছিল না। নোহ সাহায্য করতে চাইল, কিন্তু জানত না কিভাবে শুরু করবে। সে কেবল বাবাকে নেতা গরিলার দ্বারা বিধ্বস্ত হতে দেখল। অবশেষে নোহ সাহস করে নেতা গরিলাকে আঘাত করে। নেতা গরিলা কাঠের ফ্রেম ভেঙে নোহকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নোহ তার তীক্ষ্ণ দক্ষতায় এড়িয়ে যায়। নেতা গরিলা বৈদ্যুতিক লাঠি সক্রিয় করে নোহকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। নোহের বাবা, যিনি নেতা গরিলাকে জড়িয়ে ধরে পড়েছিলেন, প্রায় তার জীবন দেয়। নেতা গরিলা উঠে এসে নোহের বাবার বুকে আঘাত করে। নোহ নেতার মুখ আছড়ে দেয়। নেতা গরিলা শক্তি দিয়ে নোহকে বাইরে নিক্ষেপ করে। সৌভাগ্যক্রমে নোহ ভবনের বাইরে দড়ি ধরেছিল, কিন্তু নেতা গরিলা তার বাবার মৃতদেহ টেনে নেয়। রক্তে ভেসে থাকা বাবার দিকে তাকিয়ে নোহ কাঁদছিল। যখন নেতা গরিলা সিজারের জন্য আবার চিৎকার করল, নোহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দড়িটি আলগা করে নিচের আগুনে পড়ে গেল।